বিকেল ৫টা এখন। হুট করেই মুড অফ হয়ে গেল। আমার মুড যে কখন কিভাবে সুইং হয়ে যায় আমি নিজেও জানি না। তবে আমার মুড ঠিক করার জন্য একটা রাস্তা আছে। বক্সে লাউড দিয়ে আসিফ আকবরের গান শোনা। আর কি, দিলাম গান ছেড়ে। আমি ভুল করেও ভালোবাসার নাম নিব না। ভালোবাসলে কাঁদতে হয়। ফুল সাউন্ড দিয়ে গান শুনছি। এই গান শুনছি বলে আমাকে আবার ছ্যাঁকা খাওয়া ভাবিয়েন না। আমি এখনো কারোর সাথে প্রেমই করিনি, তাই ছ্যাঁকা খাওয়ার প্রশ্নই ওঠে না। হঠাৎ বিকট শব্দ, বেলকনির দিকে তাকিয়ে দেখি আমার বেলকনির কাঁচ ভেঙে গেছে, আর নিচে একটা ইয়া বড় ইটের টুকরো। বাপ রে, এই ইট যদি মাথায় পড়তো তাহলে আমাকে হসপিটালে যেতে হতো। কিন্তু কোন শালায় আমার রুমে ইট ছুঁড়ে মারলো? তোরে আজকে খাইছি আমি। বলেই ব্যালকনিতে গিয়ে দেখি একটা মেয়ে তার ব্যালকনিতে দাঁড়িয়ে এই দিকেই তাকিয়ে আছে। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বলি, এই যে মিস, আমার ব্যালকনিতে ঢিল দিলেন কেন? বেশ করেছি ঢিল দিয়েছি। এত লাউড দিয়ে গান কেন শুনছেন? আপনার জন্য কি কেউ ঘুমাতে পারবে না নাকি? কয়টা ছ্যাঁকা খেয়েছেন? আমি কয়টা চাকা খেয়েছি সেটা আপনার জানার প্রয়োজন নেই। আর আমি কি আপনার বাসায় গিয়ে গান শুনছি নাকি? আমার বাসায় যা ইচ্ছা আমি করব। আপনার কি? আমিও আমার বাসা থেকেই ঢিল ছুঁড়েছি, তাতে আপনার কি? বড্ড ফাজিল মেয়ে তো আপনি। আমার কাজ ভেঙে আবার আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছেন। আর এই ইটের টুকরোটা যদি আমার মাথায় পড়তো তাহলে কি হতো আপনি জানেন? কি আর হতো? আপনার চান্দি ফেটে রক্ত বের হতো, আর আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আচ্ছা, আপনাকে এর আগে এখানে দেখিনি তো। এখানে তো একটা টাকলু থাকতো, কি জানি নাম। হ্যাঁ, মনে পড়েছে, হামিদ খান। শ্যাট আপ! আপনার সাহস হয় কি করে আমার আব্বুর নামে উল্টাপাল্টা কথা বলার? আমিও বেশ করেছি বলেছি, প্রয়োজন হলে আবার বলবো। বেয়াদব ছেলে, বড়দের সম্মান দিতে জানে না, ফালতু কোথাকার। বলেই মেয়েটা রুমে চলে যায়। কত বড় সাহস, আমাকে বেয়াদব বলে, আবার ফালতু। তোমাকে তো আমি দেখে নেব রাগিনী। এখন আপাতত পরিচয়টা দেওয়া যাক। আমি রাফসান, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি ছাড়াও আমাদের বাসায় আব্বু আম্মু আর ছোট একটা বোন আছে, ওর নাম রিয়া। এবার ক্লাস 5-এ পড়ছে। আমার আম্মুকে আমি খুব ভয় পাই, খুব রাগী আম্মু। হাই স্কুলের প্রিন্সিপাল বলে কথা। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসতে আম্মু বলে, তোমার রুম থেকে এমন চেঁচামেচির শব্দ আসলো কেন? কি হয়েছে? কই না তো আম্মু, আমি তো বক্সে গান শুনছিলাম। তোমার কি আর কোনো কাজ নেই সারাদিন গান শোনা ছাড়া? আর তোমাকে বলেছি না বিকেলে রিয়াকে পড়াতে? আমি তো কিছুক্ষণ আগেই কলেজ থেকে আসলাম আম্মু। হয়েছে, আর কোনো অজুহাত দিতে হবে না। যাও গিয়ে পড়তে বসো, আর রিয়াকেও পড়াও। আমি মাথা নেড়ে ঠিক আছে বলে কোনো রকমে দৌড়ে রুমে চলে আসি। বাপরে, মনে হচ্ছিল এতক্ষণ আমি রিমান্ডে ছিলাম। রিয়াকে ডেকে ভাই বোন পড়তে বসি। রুমে এসে বেডে বসে রাগে কটমট করছি, মেজাজটাই গরম করে দিল। হোস্টেলেই ভালো ছিলাম, আব্বু জোর করে বাসায় নিয়ে আসলো। এই সবই ভাবছিলাম, তখনই আব্বু বাহির থেকে দরজায় নক করে ভেতরে আসার অনুমতি নেয়। আমি ভেতরে আসতে বলতেই আব্বু এসে আমার পাশে বসে বলে, আমার মাটা মনে হয় খুব রেগে আছে। কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে মা? আমাদের পাশের বাসার যে ছেলেটা আছে না। তুই কি রাফসানের কথা বলছিস? ছেলেটা খুব ভালো জানিস, সবাইকে সম্মান দিয়ে কথা বলে, আমাকে অনেকবার অনেকভাবে হেল্প করেছে। আমার কথা শেষ হবার আগে আব্বু এই কথাগুলো বলল। কিন্তু আব্বু এই বাদর ছেলেটার এত প্রশংসা কেন করছে? আমার তো একবারও ছেলেটার কথা শুনে ভদ্র বলে মনে হয়নি। যাই হোক, আব্বু যখন ছেলেটাকে ভালো বলে তাহলে আব্বুকে আর কিছু বলার প্রয়োজন নেই। ওই বাদরটাকে তো আমি দেখে নিব। কিরে মা, চুপ হয়ে গেলি কেন? রাফসানের কথা কিছু বলছিলি? কিছু না আব্বু, তুমি আমার রুমে কেন আসলে সেটাই তো বললে না। তুই কি করছিস সেটা দেখার জন্য এসেছি। এই তো বসে আছি। আম্মু কোথায় আব্বু? তোর আম্মু নিচে কাজ করছে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি নিচে গিয়ে দেখি তোর আম্মুর কাজ শেষ হলো কিনা। বলে এই আব্বু চলে যায়। এই দেখুন, সেই কখন থেকে বকবক করে যাচ্ছি, এখন আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি হাসি খান, এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। আব্বু হামিদ খান, একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করে। আম্মু হাউস ওয়াইফ। আপনাদের পরিচয় দিতে দিতে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। নিচে এসে আম্মুর কাজে হেল্প করতে থাকি। প্রায় 3 ঘন্টা ভাই বোন পড়াশোনা করি। এরপর নিচে আসতে আম্মু বলে, এত তাড়াতাড়ি তোমাদের পড়া হয়ে গেল? ও আল্লাহ, তুমি মরে উঠাই লও। না থাক, এখন উঠাতে হবে না, এখন আমি সিঙ্গেল। আগে মিঙ্গেল হয়ে বিয়ে করি, তারপর। 3 ঘন্টা পরার পর আম্মু এই কথা বলল। আবার পরে পড়বো আম্মু, আব্বুকে দেখছি না যে।
তোমার আব্বু তার বন্ধুর বাসায় গেছে, রাতে ফিরবে। কেন, তোমার আব্বুর সাথে কাজ আছে তোমার? না আম্মু, এমনি জিজ্ঞেস করলাম। আর কিছু বলার সাহস হলো না, তাই উঠে রুমে চলে আসি। রুমে ভালো লাগছে না, ব্যালকনিতে এসে একটা চেয়ার টেনে বসে পড়ি। সন্ধ্যার পরিবেশটা কি মনোমুগ্ধকর! এত সুন্দর পরিবেশ দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। পাশের বাসার ব্যালকনিতে তাকিয়ে দেখি সেই মেয়েটা বসে বসে নিচে বাচ্চাদের দিকে তাকিয়ে আছে। হ্যালো মিস রাগিনী, সন্ধ্যাবেলা এখানে কি করছেন? এই রাগিনী কি? আর আমি কি করছি সেটা আপনার জেনে কি কাজ? আপনি আমার পাশের বাসার পড়ছি, তাই আপনার ভালো মন্দ দেখা তো আমার দায়িত্ব। আমার ভালো মন্দ নিয়ে আপনার ভাবতে হবে না, নিজের চরকায় তেল দিন। তাহলে তেল কেনার টাকা দিন। আপনি তো আস্ত একটা বদের হাড্ডি। এই, আপনার কি মানুষকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই? আমি মোটেও কাউকে বিরক্ত করি না। এখন আপনি বিরক্ত হলে তো আমার কিছু করার নেই, তাই না? ওফ, ঝামেলা একটা। বলেই রেগে মেগে চলে যায়। আমি একা একা হাসছি। আরও কিছু সময় সন্ধ্যার অপরূপ পরিবেশটা চোখে দেখে রুমে চলে আসি। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে বসে নাস্তা করে নেই। এরপর রিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। হামিদ আঙ্কেলের বাসার সামনে আসতেই আঙ্কেল বাইক থামাতে বলে। আমি আঙ্কেলের সামনে বাইক থামিয়ে বলি, কি হয়েছে আঙ্কেল, কিছু লাগবে আপনার? আসলে বাবা, আমার মেয়ে হাসি কালকে বাসায় এসছে, আর ও তোমার কলেজে পড়ে। আমার অফিস কলেজের উল্টো দিকে, তুমি তো জানো। তুমি যদি রিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে তোমার সাথে করে হাসিকে কলেজে নিয়ে যেতে, তাহলে খুব ভালো হতো। সমস্যা নেই আঙ্কেল, আপনি ওনাকে রেডি হতে নিতে বলুন, আমি রিয়াকে ওর স্কুলে দিয়ে আসছি। আঙ্কেল ঠিক আছে বলে বাসার ভেতরে চলে যায়। আমি বাইক স্টার্ট দিয়ে চলে আসি রিয়ার স্কুলে। রিয়াকে স্কুলে নামিয়ে দিয়ে চলে আসি হামিদ আঙ্কেলের বাসার সামনে। বাসার বাইরে বাইকে বসে অপেক্ষা করছি। আব্বু জোর করে ওই বদের হাড্ডির সাথে আমাকে কলেজে পাঠাচ্ছে। আব্বুকে না বললাম, কিন্তু শুনলো না। বাসার বাইরে এসে দেখি বদের হাড্ডি বাইকে বসে আছে। হাসির দিকে তাকিয়ে আমার চোখ আটকে যায়। হাসিতে সাদা একটা চুড়িদার পরেছে, চুলগুলো খোলা থাকায় বাতাসে উড়ছে। দেখে এখন যে কোনো সাহিত্যিকের লেখা গল্পের নায়িকার মতো লাগছে। এক পলকে তাকিয়ে আছে হাসির দিকে। বাদরটা কেমন করে তাকিয়েছে দেখো, মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে গিলে খেয়ে ফেলবে। সাবধানে যেও বাবা, আর আসার সময় তোমার সাথে করে নিয়ে এসো। ঠিক আছে আঙ্কেল, আপনি সে নিয়ে চিন্তা করবেন না। আপনার মেয়ের সকল দায়িত্ব এখন আমার। সকল দায়িত্ব ওর মানে? কি বলছে বাদরটা? আব্বু মাথা নাড়িয়ে সায় দিচ্ছে। আর লেট করলে গিয়ে ক্লাস পাবো না, উঠে বসুন। আব্বু সামনে, তাই কিছু বললাম না, চুপচাপ বাইকে উঠে বসি। আব্বুকে বিদায় দিয়ে কলেজের দিকে যেতে থাকি। ভুল করে যেখানে সেখানে ব্রেক করবেন না, তাহলে মেরে সোজা হসপিটালের বেডে শুইয়ে দেব। আমার এত শখ নেই আপনার সাথে ধাক্কা খেতে। নিজেকে কি যে ভাবেন আপনি। আমি নিজেকে কি ভাবি সেটা ভাবতে হবে না, সামনে তাকিয়ে বাইক চালান। সামনে তাকিয়ে তো চালাচ্ছি। আচ্ছা আপনি কোন ইয়ারে পড়েন? আপনার থেকে এক ইয়ার উপরে। আপনি জানেন কি করে আমি কোন ইয়ারে পড়ি? আব্বু বলেছে। আচ্ছা, আপনার মতো বদের হাড্ডির এত প্রশংসা আব্বু কেন করে? স্বর্ণকারে আসল স্বর্ণ চিনে, তাই। আমি আমাদের এলাকার সবচেয়ে ভদ্র আর নম্র ছেলে। আপনার সাথে কেন যে ঝগড়া হলো সেটাই ভাবছি আমি। আপনি ভদ্র আর নম্র, তাহলে বদের হাড্ডি কে? সেটা মনে হয় আপনি হবেন, কারণ সবাই তো আমাকে গুড বয় বলেই জানে। আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে বদের হাড্ডি বলছেন? আপনি যে আমাকে বললেন তার বেলায়। আপনার সাথে কথা বললে ঝগড়া হবে এখন, তার চেয়ে ভালো চুপ থাকা। এরপর আর একটা কথাও হয়নি দুজনের মাঝে। কলেজে আসতে হাসি আমাকে বাই বলে চলে যায়। কি মেয়ে রে বাবা, ধন্যবাদও দিল না। সমস্যা নেই, পরে নিয়ে নিব, হাতে এখনো অনেক সময় আছে। বাইক পার করে বন্ধুদের কাছে চলে যাই। কিছু সময় সবাই আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই। এক এক করে সব ক্লাস শেষ করে বাইরে আসতে দেখি হাসি আমার বাইকের সামনে দাঁড়িয়ে আছে। আমি বাইকের দিকে হাঁটতে থাকি। হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়। হাসি দৌড়ে কলেজের ভেতরের দিকে যেতে থাকে, আমিও দৌড়ে কলেজের ভেতরে চলে আসি। আশেপাশে তাকিয়ে দেখি কিছু ছেলে আমার দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের দিকে তাকিয়ে দেখি শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। সাদা ড্রেস পরায় এমনটা হয়েছে। বৃষ্টিতে পুরোই ভিজে গেছি। হঠাৎ করেই রাফসান ওর শার্ট খুলে আমার গায়ে জড়িয়ে দেয়। রাফসান শার্টের নিচে একটা টি শার্ট পরায়, আমি শার্টটা ভালো করে জড়িয়ে নিই। রাফসান ছেলেগুলোর কাছে গিয়ে সবার গালে থাপ্পড় দিয়ে বলে,
একটা বৃষ্টিতে ভিজে এই অবস্থা দেখে লালসার দৃষ্টিতে তাকিয়ে আছিস? ঘরে মা বোনের দিকেও এভাবে তাকাস? একটা কথা ভালো করে শুনে নে, তুই যদি অন্যের বোনকে সম্মান করিস তবেই অন্য কেউ তোর বোনকে সম্মান করবে। কথাগুলো আশা করি বুঝতে পেরেছিস। রাফসানের কথা শুনে ওর দিকে তাকিয়ে আছি। সত্যি ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি তার চেয়ে হাজার গুণ ভালো। যে ছেলে মেয়েদের সম্মান করতে জানে। ছেলেগুলোকে আরো কিছু কথা বলে হাসির পাশে এসে দাঁড়াই। হাসি এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা ঝুঁকে হাসির কানে ফিসফিস করে বলি, সে নিশ্চয়ই সম্মানে মায়েরই সন্তান। আমার এই অবস্থা দেখে মজা না নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। এখন বুঝতে পারছি কেন আব্বুকে বলেছে আমার সকল দায়িত্ব ওর। এমন করে তাকিয়ে থাকলে তো আমার প্রেমে পড়ে যাবেন। আমার কথা শুনে হাসি কিঞ্চিত হেসে মাথা নিচু করে নেয়। লজ্জা পেয়েছে নাকি বুঝতে পারছি না। কিছু সময় পর বৃষ্টি কমে এলে হাসিকে নিয়ে বাইকের কাছে আসতেই হাসি আমার দিকে শার্ট এগিয়ে দিয়ে বলে, ধন্যবাদ আপনাকে। আর এই নিন আপনার শার্ট। এখনো অনেকটা পথ বাকি আছে। রাস্তায় এমন আরো অনেক বাজে ছেলে আছে, আপনার কাছে রেখে দিন, অন্য এক সময় নিয়ে নিব। ঠিক আছে, এবার তাহলে বাসায় যাওয়া যাক। আমি ঠিক আছে বলে বাইকে উঠে স্টার্ট দেই। হাসি আমার কাঁধে হাত রেখে বাইকে উঠে বসে। বাইকের আয়নার দিকে তাকিয়ে দেখি হাসির মুখে কিছুটা লজ্জা স্পষ্ট, আর ঠোঁটের কোণে অদ্ভুত এক মায়াবী হাসি লেগে আছে। আমিও কিঞ্চিত হেসে বাইক টান দেই। কিছু সময়ের মধ্যে হাসির বাসার সামনে এসে পড়ি। হাসি বাইক থেকে নেমে আমাকে ধন্যবাদ দিয়ে মুচকি হেসে ঠোঁটে ঠোঁট রেখে বাসার ভিতরে চলে যায়। আহা, কলিজাতে যেন শীতল হাওয়া বয়ে গেল। আর সময় নষ্ট না করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আব্বু বসে আছে। আব্বুর সাথে কুশল বিনিময় করে আম্মু কোথায় জানতে চাই। আব্বু বলে আম্মু এখনো আসেনি। যাক, আজ আর কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না। রুমে এসে চেঞ্জ করে নিচে এসে 2 কাপ কফি বানাই। বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি হলে আমার কফি খেতেই হবে। আব্বুকে 1 কাপ কফি দিয়ে রুমে চলে আসি। ব্যালকনিতে গিয়ে হাসির ব্যালকনিতে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। নীল রঙের একটা ড্রেস পরেছে, চুলগুলো এখনো ভেজা, দেখতে খুবই সুন্দর লাগছে। এত সময় লাগে আপনার চেঞ্জ করতে? সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। আপনি আমার জন্য এখনো দাঁড়িয়ে আছেন? কিন্তু কেন? এই রে, এখন কি বলি? যাই হোক, বুঝতে দেয়া যাবে না আমি যে ওর উপর লাট্টু হয়ে গেছি। আপনার শার্টটা কালকে দিয়ে দেব, এটা বলার জন্য। শুধু শার্টের কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছেন? কেন, অন্য কোনো কারণ হতে পারে নাকি? সেটা তো আপনিই বলতে পারবেন। আচ্ছা, আপনি তো আমার সিনিয়র, তাহলে আমাকে কেন আপনি করে বলেন? তাহলে কি তুমি করে বলবো? বলতেই পারেন, আপনি যেহেতু আমার ছোট। আচ্ছা ঠিক আছে, বলবো। তাহলে আপনাকেও তুমি করেই বলতে হবে। আমাদের বয়সের ডিফারেন্স মাত্র 1 বছরের। ঠিক আছে, তা বাসায় জিজ্ঞেস করিনি ভিজে কেন বাসায় এসেছেন? আব্বু জিজ্ঞেস করেছিল, সবটা বললাম। আমার আব্বু আম্মু তো তোমার খুব প্রশংসা করে। আচ্ছা, তুমি কি সত্যি গুড বয়, নাকি আমার চোখে তোমার গুড বয়ের বিষয়টাই পড়ে না? তুমি তো মাত্র এখানে এসেছো, আরো কিছু সময় যাক, তখন বুঝতে পারবে তোমার আব্বু আম্মু কেন আমার এত প্রশংসা করে। সেটা ঠিক আছে। আচ্ছা, আমাকে তুমি রোজ তোমার সাথে কলেজে নিয়ে যেতে পারবে যদি তোমার সমস্যা না থাকে? সমস্যা হবে কেন? আমি তোমাকে আর সাথে করে কলেজে নিয়ে যাব? না, বলা তো যায় না, তোমার গার্লফ্রেন্ড যদি আবার রাগ করে। আমার এসব ঝামেলা নেই, কিন্তু তোমার বয়ফ্রেন্ড রাগ করবে না শুনলে? বয়ফ্রেন্ড? তাও আবার আমারও এসব নেই। আচ্ছা, তুমি দেখতেও কিউটের ডিব্বা, তাহলে তোমার গার্লফ্রেন্ড নেই কেন? বর্তমানে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে তার বাবু নিজের পায়ে হাঁটতে শিখে যায়, আর বয়ফ্রেন্ড বেচারা হয়ে যায় মামা। তাই এসব কথা ভুলেও মাথায় আসেনি। তুমিও তো দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। অনেকেই তো তোমাকে প্রপোজও করেছে নিশ্চয়ই। অনেকেই প্রপোজ করেছে, বাট মন কখনো কাউকে আপন ভাবেনি, তাই এসবে যায়নি। তবে সব বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের বাবু নিজের পায়ে হাঁটতে শিখে না। কিছু কিছু গার্লফ্রেন্ড বউও হয়। হাতে গোনা 2-4 জন। এটাও অবশ্য ঠিক বলেছো। আচ্ছা, আম্মু ডাকছে, আবার পরে কথা হবে। বলেই হাসি চলে যায়। কেন জানি মনে হচ্ছে আমার বাইকের পেছনের সিটটা পার্মানেন্ট প্যাসেঞ্জার খুঁজে পেয়েছি। দেখা যাক সিনিয়র আপু জুনিয়র বয়ফ্রেন্ড হতে পারি কিনা। এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে রুমে এসে শুয়ে পড়ি। কেন জানি রাফসানকে নিজের খুব আপন বলে মনে হয়। আচ্ছা, রাফসানও কি আমার মতোই ভাবছে? আমি যদি ওর বউ হতে চাই, তাহলে কি ও রাজি হবে, নাকি সিনিয়র বলে ফিরিয়ে দিবে?
আরো কিছু সময় যাক, তারপর একদিন রাফসানকে বলে দেখব। এসব ভাবছি আর একা একা হাসছি। দেখতে দেখতে কেটে যায় 1 মাস। এর মধ্যে আমি আর রাফসান খুব ভালো বন্ধু হয়ে গেছি। আর রাফসানদের বাসায় যাব, তাই একটা সবুজ রঙের শাড়ি পরেছি। আজ রিয়ার জন্মদিন, আমাদের বাসার সবাইকে আন্টি যেতে বলেছে। সেই সকাল থেকে বাসায় কাজ করে যাচ্ছি, এখন প্রায় সন্ধ্যা, কাজ যেন শেষ হবার নামই নিচ্ছে না। সিঁড়িতে ঝাড়বাতি দিয়ে সাজাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো কাজ শেষ হয়নি। একটু পর মেহমান আসতে শুরু করবে। তোমার কাজ শেষ হবে কখন? আমি তো সেই সকাল থেকেই করছি আম্মু, তোমাকে কতবার বললাম বাহির থেকে লোক আনি, তুমি তো শুনলে না। একা একা কতটা করা যায়? বন্ধুর বোনের বিয়েতে একা সবকিছু করতে পারো, আর নিজের বোনের জন্মদিনে একা করতে সমস্যা? তাড়াতাড়ি কাজ শেষ করো। বলেই আম্মু চলে যায়। উফ, আমি যেন রোবট, বললো আর করে ফেললাম। কাজ শেষ করতে করতে 7টা বেজে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেই। আম্মু কিছুদিন আগে একটা সবুজ রঙের পাঞ্জাবি এনে দিয়েছে, সেটাই পরে নিচে চলে আসি। এসে দেখি আস্তে আস্তে সবাই আসছে। দরজার দিকে তাকিয়ে আমার চোখ স্থির হয়ে যায়। হাসি একটা সবুজ রঙের শাড়ি পরেছে। কাকতালীয়ভাবে দুজনেই সবুজ ড্রেস পরেছি। আমাদের মনের মিলটা তো খুবই সুন্দর। হাসিও আমার দিকে তাকিয়ে আছে। রাফসানেতে স্থির হয়ে আছে আমার চোখ দুটি। সবুজ রঙের পাঞ্জাবি পরেছে। সবুজ রংটা মনে হচ্ছে রাফসানের জন্যই তৈরি করা হয়েছে। আরো বেশি কিউট লাগছে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। কিরে, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? আয়, ভেতরে আয়। হাসি ওর আব্বুর কথায় চমকে ওঠে। আমিও বাস্তবে ফিরে আসি। আম্মু আঙ্কেলের কাছে গিয়ে বলে, আরে ভাইজান, এসেছেন আপনারা? আসুন, ভেতরে আসুন। কেমন আছো হাসিমা? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আসো আমার সাথে। ভাইজান, ভাবিকে নিয়ে আসুন। হাসিকে দেখে আম্মুর চোখ মুখে যে আনন্দ দেখলাম, আমার জন্য কখনো দেখিনি। তাতে কি, হাসিকে থেকে যদি আম্মু এতটা খুশি হয়, এর মানে আম্মু হাসিকে পছন্দ করে। আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিছু সময় সবাই মিলে কেক কাটে। সবাই খুব আনন্দ করছে। আমি বেচারা একপাশে হয়ে বসে আছি। আব্বু আর আঙ্কেল একপাশে বসে আড্ডা দিচ্ছে। এইভাবে এখানে বসে আছো কেন? সবাই আনন্দ করছে আর তুমি একা এখানে? এই মহিলা মণ্ডলের মাঝে আমি কি করব? এখানে তো শুধু কারো কিছু লাগবে কিনা সেটা দেখার জন্য বসে আছি। তুমি আন্টিকে খুব ভয় পাও, তাই না রাফসান? ভয় পাবো না আবার? আমার আম্মু হিটলারের থেকে কম নয়। প্রিন্সিপাল বলে কথা, বুঝতেই পারছো কতটা রাগী। আমি তো আন্টির সাথে কথা বললাম। কই, আমার কাছে তো রাগে বলে মনে হলো না। কারোর সাথেই রাগ দেখায় না, শুধু আমি ছাড়া। আন্টি তোমার ভালো চায় বলেই তোমার উপর রাগ দেখায়। তুমি যেন কোনো ভুলের দিকে না চলে যাও। বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। সেটা আমিও জানি। আর তাই তো আম্মু এত বকার পরেও আম্মুর উপর রাগ অভিমান কখনোই হয় না। আমার আম্মু পৃথিবীর সবচেয়ে ভালো। আরো কিছু সময় হাসির সাথে গল্প করি। অনুষ্ঠান শেষ হতে হতে রাতে 11টা বেজে যায়। সকলে ডিনার করে চলে যায়। দেখতে দেখতে কেটে যায় 7 বছর। হাসি আর মাস্টার্স শেষ করার পর আর পড়বে না জানায়। আমিও মাস্টার্স শেষ করে আর কন্টিনিউ করিনি। আমি আর হাসি আরও অনেকটা ক্লোজ হয়ে গেছি। হাসির আচার আচরণে আমি বুঝতে পারি ও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো বলেনি। আমিও হাসিকে খুব ভালোবাসি, কিন্তু ভয় করে। আমার বোঝার মাঝে যদি ভুল থাকে, হাসি যদি আমাকে শুধু বন্ধু ভাবে, তাহলে আমি প্রপোজ করলে যদি রাগ করে বন্ধুত্ব নষ্ট করে দেয়, তাই আর সাহস করে সামনে এগোইনি। এখন বিকেল 5টা, পাশাপাশি নদীর পাড়ে বসে আছি আমি আর রাফসান। এতগুলো বছর গাধাটার সাথে আছি। আচ্ছা, গাধাটা কি বোঝে না আমি ওকে ভালোবাসি? আমি মেয়ে হয়ে কি করে বলি ভালোবাসার কথা? না, আজকে বলতেই হবে। অনেক অপেক্ষা করেছি, এরপর বুড়ি হয়ে যাব গাধাটার অপেক্ষা করতে গেলে। রাফসান, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কিন্তু তুমি তোতলাচ্ছ কেন? আমি এখন যেটা বলবো সেটার জন্য। কি এমন কথা বলবে যার জন্য তোতলাচ্ছ? আচ্ছা, তুমি একটু চুপ করো। আমি কি বলছি শোনো আগে। আচ্ছা, এই চুপ করলাম। এখন বলো কি বলতে চাইছো? হাসি মাথা নিচু করে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কি এমন বলবে যার জন্য এমন করছে? হাসি হুট করে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, অনেক অপেক্ষা করেছি তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য, কিন্তু তুমি তো একটা গাধা। কখনো আমাকে বুঝতেই পারলে না আমি তোমাকে ভালোবাসি আর তোমার বউ হতে চাই। আই লাভ ইউ। আমি হাঁ করে আছি। হাসি তাহলে আমাকে সত্যি ভালোবাসে? আমি তাহলে ঠিক ছিলাম?
আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি হাসি। তোমাকে যেদিন প্রথম আমি বাইকে করে কলেজে নিয়ে যাই, তোমাকে সাদা ড্রেসে দেখে আমি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু বলার সাহস হয়নি আই লাভ ইউ টু। হাতারাম একটা, তুমি আগে কেন বললে না? তাহলে এতদিনে কত কিছু হয়ে যেত, আমাদের বিয়ে হয়ে যেত, হয়তো বাবুও। এখানে কি হচ্ছে বুঝতে হবে না, বাসা গিয়ে ঘুমিয়ে পড়ুন। আর আমাদের বিয়ে ঠিক হলে দাওয়াত দিব, চলে আসবেন সবাই। আর কাউকে ভালোবাসলে মনের মাঝে জমা না রেখে বলে দিন, আপনারও লটারি লেগে যেতে পারে। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।